সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুব ভালো আছেন। আজকে কালী পুজো এবং একই সঙ্গে আজকে দীপাবলি। আর আমরা আপনারা দেখতেই পাচ্ছেন দীপাবলির দিন হাজির হয়েছি ভরতদার বাড়িতে, ভরতকলের বাড়িতে। ভরতদার বাড়িতে আজকে পুজো হচ্ছে। শুভ দীপাবলি এবং শুভ কালী পুজো ভরতদা, তোমাকে আমার তরফ থেকে প্রণাম এবং শ্রদ্ধা জানাই এবং স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। থ্যাংক ইউ সো মাচ। কেমন আছো তুমি? খুব ভালো, খুবই ভালো। আচ্ছা, এই যে অভিনয় জীবনটা, এটাকে চুজ করে নেওয়াটা কি তোমার প্ল্যান ছিল নাকি আনপ্ল্যান একেবারে? অনেকেই বলে যে হঠাৎ করে আসে, আমার হঠাৎ করে আসে। আমার ছোটোবেলারই শখ ছিল এবং আমি যাদবপুর ইউনিভার্সিটিতে MBA পড়াশোনা করতে গেলাম। আচ্ছা। MBA যখন চলছে তখন জানতে পারলাম যে আমার বন্ধুর বাবা পরিচালক ছিলেন, ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং ডিরেক্টর ছিলেন, পিনাকি চৌধুরী। তো আমি ডিরেক্টলি ওনার কাছে যাই। যাওয়ার পরে যেটা হলো, অভিনয় জগতে পা দেওয়া হলো, কিন্তু আমার MBAটা রয়ে গেল। সেকেন্ড ইয়ারের পরে যেহেতু মাস্টার্স ছিল 3 বছরের, আমি সারা জীবন MBA ড্রপ আউট লোকে আমাকে ডাকবে। সো খুব প্ল্যান করে আই ওয়ান্টেড টু বিকাম অ্যান অ্যাক্টর অ্যান্ড আই চোজ টু বিকাম অ্যান অ্যাক্টর। অনেকে কম্পালশনে আসে, এই ফিল্ডে আসা আমার বাই চয়েস। একদম। আচ্ছা, এই অভিনয় নিয়ে যখন কথা হচ্ছে, একদম প্রথম দিনের শুটিং, অ্যাকশন কাট, ওই রকম একটা অভিজ্ঞতা, একদম প্রথম দিনের শুটিংয়ের অভিজ্ঞতাটা যদি একটু বলো। 1993 15 জুলাই, পিনাকি চৌধুরী পরিচালক। আমার কোস্টার ছিল কুশলের প্রথম হিন্দি কাজ, আমার প্রথম কাজ, মানে কুশল চক্রবর্তীর কথা বলছি। এবং তাতে বম্বের কিছু আর্টিস্ট ছিল। ফ্র্যাঙ্কলি স্পিকিং আমি তখনও আউটস্পোকেন ছিলাম, ভয় পাইনি। এবারে সুন্দর একটা গল্প আছে যে আমাকে যখন স্ক্রিপ্টটা দেওয়া হলো, আমার জন্ম লিঙ্গারিজে। তো আমার বাড়ির ঠিক উল্টো দিকে বেনুদা থাকতেন, মানে সব্যসাচী চক্রবর্তী থাকতেন। তো আমি জানতাম না ডায়লগ কী করে বলতে হয়, কারণ আমার কোনো থিয়েটারে ব্যাকগ্রাউন্ড ছিল না, আমার কোনো কিছুই ছিল না, আমার 14 গোষ্ঠী থেকে অভিনয় করেনি। তো আমি সেই স্ক্রিপ্ট নিয়ে বেনুদার কাছে যাই, মানে সব্যসাচী চক্রবর্তীর কাছে যাই এবং বলি, আচ্ছা বেনুদা, এই যে ডায়লগগুলো আছে কীভাবে বলবো? বেনুদা একটা কথা বলেছিল, আজও আমার মনে আছে, যে তুমি যেরকম সাধারণ জীবনে যেইভাবে কথা বলো সেভাবে বলো। তো সেই অর্থে যদি আমার প্রথম গুরু হয়, কেউ অ্যাক্টিং গুরু হয়, তার নাম কিন্তু সব্যসাচী চক্রবর্তী। এটা অনেকেই জানে না। তো সেইভাবেই শুরু করা, এবং আমার সেই অর্থে নার্ভাস কোনোদিনই মনে হয় না। ভয় এলিমেন্টটা আমার মধ্যে খুব কম। আমি যেটা ঠিক করে করব সেটা আমি করব, সেটা মানে ওভারঅল অত ডিটেলে নাই বা গেলাম, কিন্তু আই ওয়াজ ওকে, মানে আমার সেই অর্থে কোনো খুব স্টেজ ফ্রাইট যে গোছের একদম নার্ভাস ব্রেকডাউন হয়েছে ওই রকম কিছু ছিল? কোনো কিছু। আচ্ছা, তোমার কাছে যখন একটা চরিত্র আসে, তোমার কি মনে হয় যে কোন চরিত্রটা করতে তোমার বেশি ডিফিকাল্ট মনে হয়? যে চরিত্রটা তোমার চরিত্রের সঙ্গে সিমিলার, নাকি যেটা তোমার চরিত্রের সঙ্গে ডিসিমিলার? দেখো, ফ্র্যাঙ্কলি তুমি যদি যে কোনো অভিনেতাকে জিজ্ঞেস করবে, তারা এই নিয়ে প্রচুর কথা বলবে। আমার কাছে না ভীষণ সিম্পল। আমার কাছে একটা গ্রাফ থাকে, সেই চরিত্রের ব্যাকগ্রাউন্ডটা থাকে, এবং আমি ভীষণভাবেই ডিরেক্টার্স অ্যাক্ট। আমার মনে হয় এই প্রিপারেশনটা ডিরেক্টরে করাটা খুব জরুরি। ফলে আমি যে ফ্লোরেই যাই, সে সুজিত মুখার্জি হোক আর সুজিত পাইন হোক, আর অঞ্জন চৌধুরীর সাথে কাজ করেছি, হরনাথ চক্রবর্তীর সাথে কাজ করেছি, স্বপন সাহার সাথে কাজ করেছি, ঋতুপর্ণ ঘোষের সাথে কাজ করেছি, প্রদীপ সরকারের সাথে কাজ করেছি, বিশাল ভারদ্বাজের সাথে কাজ করেছি, রামগোপাল বর্মার সাথে কাজ করেছি। আমার মনে হয় এই প্রিপারেশনটা ডিরেক্টর যদি আমাকে সেই ইমোশন বা চরিত্রের সেই গ্রাফটা বুঝিয়ে দেয়, আমি বুঝি। আচ্ছা, আমার নিজের কোনো খুব একটা যে খুব প্রিপেয়ার করে গেলাম
নিয়ে যে খুব ভাবলাম। আমি যখন বাবুদার সাথে কাজ করতে গেলাম, বাবুদা যখন ডাকলেন আমাকে বাদশাহী আংটি, হ্যাঁ আমাকে যখন বাউন্ড স্ক্রিপ্ট দিলেন, ওইটা আমার কাছে একটা প্রাপ্তি ছিল। ফলে আমার বন্ধু তারা এখানেই আছে, পূর্বা এবং স্বপন ঘোষাল। আমার এখনো মনে আছে যে আমি রোজ ওদের সাথে 1 ঘন্টা বসে লাইন মুখস্থ করতাম। আচ্ছা কারণ আমার মনে হতো যে আমার প্রথম কর্তব্য হচ্ছে আমার লাইনগুলো যেন আমার মুখস্থ থাকে, মানে ব্যাক পেজ থেকে ফ্রন্ট পেজ যাও, ফ্রন্ট পেজ থেকে ব্যাক পেজ যাও। এইটা যখন একটা অভিনেতার হয়ে যায়, তারপরে ভেরিয়েশন বা এটা ভালো লাগছে না তুমি এইভাবে বলো, আমার মনে হয় এটা ডিরেক্টর যদি গাইড করে দেয় আমার অনেক সুবিধা হয়। 2004 সালের 1 এপ্রিল তোমার জীবনে একটা মোড় ঘোরানো ঘটনা ঘটে। সেটা ঘটার পর তুমি একটা অসম্ভব লড়াই করো এবং তারপর আবার একটা নর্মাল জীবনে ফিরে আসো। সেইটা যদি তুমি একটু দর্শক বন্ধুদের বলো। 2004 1 এপ্রিল আমার ডায়াগনোজ হয় সিএম ওটাকে বলে ক্রনিক মাইলার লিউকেমিয়া। এবং সেই সময়টাই 6 তারিখ আমি ফ্লাইট ধরে ইংল্যান্ড যাই, কারণ আমি 4টে নাটকের জন্য কমিটেড ছিলাম যে আমার শো হবে ইংল্যান্ডে। এবং ইংল্যান্ডে আমার দাদাও থাকে, দাদা বলতে আমার কাকার ছেলে। ফলে ওই সময়টা বা ওই ট্রাভেলটা একটু ডিফিকাল্ট একটা দিন। যে কোনো মানুষের জীবনেই কঠিন সময় আসে, এবং কঠিন সময় আমার মনে হয় ইংরেজিতে একটা কথা আছে, when your back is against the wall, তোমার ওই যে রিয়েল তুমি বা রিয়েল আমি সেটা বেরিয়ে আসে, এবং সেটা খুব ইম্পর্টেন্ট। এবং প্রাথমিকভাবে পজিটিভ থাকা জীবনে, সাহস রাখা এবং পজিটিভলি জিনিসগুলোকে ফেস করা, এছাড়া মানুষের কাছে কোনো রাস্তা নেই। ফলে আমার অ্যাডভাইস একটাই যে মানুষকে খুব পজিটিভ থাকতে হবে জীবনে। পজিটিভিটি দিয়ে তুমি অনেক কিছু তুমি কভার করতে পারো, অনেক কিছু তুমি টেক কেয়ার করতে পারো। কিন্তু তুমি যদি নেগেটিভ হয়ে যাও তোমার চিন্তাধারা, তাহলে কিন্তু রিকভারি প্রসেসটা খুব ডিফিকাল্ট। অ্যান্ড ইট ইজ অ্যান অনগোয়িং, যে ট্রিটমেন্ট আমার চলে, ইটস অ্যান অনগোয়িং ট্রিটমেন্ট। বাট আই হ্যাভ নেভার স্টপড লিভিং। ইটস ভেরি ইম্পর্টেন্ট টু বিং অ্যালাইভ, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। একটা সময় ছিল যখন কাশ্মীরি পণ্ডিত বলো বা কাশ্মীরি হিন্দু বলো, তারা তাদের বাসস্থান থেকে চলে যেতে বাধ্য হয়েছিল। এখন পরিস্থিতি পাল্টেছে, আইন এসেছে, এখন তারা যেতে পারে। তুমি একজন কাশ্মীরি পণ্ডিত হিসেবে তোমার কি মন্তব্য, তোমার কি টেক এই বিষয়টা নিয়ে? সিচুয়েশন হলো যে ইলিগালি ইয়েস, ধরো তুমি অরুণিমা, তুমি পশ্চিমবঙ্গে তোমার জন্ম, তুমি বাঙালি, তোমার অধিকার আছে, বাংলার বুকে তুমি একটা বাড়ি করতে পারো, তুমি একটা জমি কিনতে পারো। আমি এজ এ কাশ্মীরি ব্রাহ্মণ এসে তোমার পশ্চিমবঙ্গে থাকলাম, খেলাম, বাড়ি করলাম, অথচ তুমি যদি চাও কাশ্মীরে গিয়ে বাড়ি করতে তুমি পারবে। এইটা কোন দেশের নিয়ম? যে লস অ্যাঞ্জেলিসে থাকে সে নিউ ইয়র্কে বাড়ি কিনতে পারে, যে নিউ ইয়র্কে থাকে সে লস অ্যাঞ্জেলিসে বাড়ি কিনতে পারে। স্টেটগুলো তো আলাদা। এবং শুধু এখানে শেষ হয় না, হয়তো আমরা আজকে আর্টিকেল 372 বা 13A 12A এখন এক্স্যাক্ট, আমি চাই কোনো স্পেশাল স্টেট থাকবেই না। ওয়ান ইন্ডিয়া ওয়ান রুল। আজকে তো আমি সিকিমে গিয়ে জমি কিনতে পারি না, কেন? তুমি যদি চাও সিকিমে গিয়ে বাড়ি কিনবে, তো কিনতে পারো না। শুধু কাশ্মীরকে নিয়ে শুধু কি পলিটিক্স, নাকি সত্যি একটা ভালো ইন্টেনশন আছে? ভালো ইন্টেনশন যদি থাকে তাহলে কিন্তু প্রত্যেকটা স্টেটের এই যে স্পেশাল স্টেট, এই যে
হিমাচল প্রদেশে তুমি গিয়ে জমি কিনতে পারবে না, কেন? একটা হিমাচল প্রদেশের লোক এসে তো পশ্চিমবঙ্গে ফ্ল্যাট কিনতে পারবে, তাহলে আমি হিমাচল প্রদেশে গিয়ে জমি কিনতে পারবো। সো শুধু জম্মু কাশ্মীরের লড়াই না এটা, এই লড়াইটা প্রত্যেকটা স্পেশাল স্টেটের এগেনস্ট, যে স্পেশাল স্টেট বলে কোনো কিছু থাকে। আর যদি শুধু কাশ্মীরকে নিয়ে হয় তাহলে আমি বলবো এটা ডিভাইসিভ পলিটিক্স, আচ্ছা, যে হাইলাইট করার জন্য আপনি জম্মু কাশ্মীর, যেহেতু কাশ্মীর একটা ইস্যু, Yeah. সে কাশ্মীরি ব্রাহ্মণকে কেউ দেখলো না। আমি কাশ্মীরি ব্রাহ্মণ হয়ে, আমি একটা হিন্দু হয়ে, আমি আমার দেশে আমি মাইনরিটি, কোথায় আমার কাছে মাইনরিটি স্ট্যাটাস নেই, কোনো কার্ড নেই, কোনো কোটা নেই, তো Right. কেন নেই? তাহলে এই পলিটিক্স কি কাশ্মীরকে নিয়ে পলিটিক্স না? পলিটিক্স। আর যদি সৎ ইন্টেনশন থাকে তাহলে সেই ব্যবস্থা আমি দেখে যেতে চাই, যে আমার সিকিমে একটা বাড়ি আছে, আমার হিমাচল প্রদেশে একটা বাড়ি আছে, এইটা করতে হবে। এইটা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে আমার একটা প্লি। ভরতদা, একটা সিনেমাকে তুমি কিভাবে ক্যাটেগরাইজ করবে? কমার্শিয়াল সিনেমা, প্যারালাল সিনেমা, নাকি ভালো সিনেমা, খারাপ সিনেমা, নাকি আদপে এরকম ক্যাটেগরাইজ তুমি করো না? আমার ক্যাটেগরি বা ক্যাটেগরাইজ করার অন্য, মানে একটা সিনেমা হচ্ছে যেটা আপনাকে টাকা দেয় না, একটা সিনেমা হয় যেটা আপনাকে টাকা দেয়। ফলে আমি যখন আর্ট সিনেমা, মিট পাথ সিনেমা, আর আমার যদি ইচ্ছে থাকে আমি কৌশিক গাঙ্গুলির সাথে কাজ করবো, সুজিত মুখার্জির সাথে কাজ করবো, শিবপ্রসাদ মুখার্জির সাথে কাজ করবো, অপর্ণা সেনের সাথে আমার কাজ করা, মিস্টার মিসেস আইয়ার, তখন ভেবে নিতে হবে যে অভিনেতার কাছে টাকা পয়সা, ভালো টাকা পয়সা আসবে। তো আমার ক্যাটেগরাইজেশন হচ্ছে যে অভিনেতা কম পয়সা পাবে না বেশি পয়সা পাবে, আচ্ছা, এটা একটা জোক ভেবে না। কিন্তু ওভারঅল আমি বলছি আমার কাছে গুড সিনেমা, ব্যাড সিনেমা ছাড়া কিছু নেই। মানে আমি খুব আমি যখন অঞ্জন চৌধুরীর সাথে বড় বউ করি, তার একটা নিজের দর্শক আছে, এবং সেটাকে আমি ব্যাড সিনেমা বলার দুঃসাহস আমার তো অন্তত নেই। এবং আমি যখন বিঞ্চিদা করি সৃজিতের সাথে, বা জুলফিকার করি, বা কৌশিক গাঙ্গুলির সাথে খাদ করি, আমার কাছে গুড সিনেমা, ব্যাড সিনেমার ডেফিনেটলি একটা ডেফিনেশন আছে, কিন্তু ডিফারেন্সিয়েট করাটা খুব মুশকিল। কেন আমি পাশাপাশি প্রতিবাদ, শ্বশুরবাড়ি জিন্দাবাদ, দিওয়ানা, মানে এমএলএ ফাটাকেষ্ট, সব এমএলএ ফাটাকেষ্ট, মানে আমার নিজেই নাম আমার মনে পড়ছে না, কিন্তু আমার প্রায় 110-15খানা ছবি হবে, তার বেশি হবে হয়তো। হ্যাঁ, হ্যাঁ। তার মধ্যে অঞ্জনবাবুর ছবি আছে, অঞ্জন চৌধুরীর ছবি আছে, স্বপন শাহর ছবি আছে, সুখ দুঃখের সংসার, মৃত্যুর বাড়ির ছোট বউ, মানে ফলে আমার কাছে সিনেমা মানুষের কাছে, মানুষ যেটা ভালোবাসবে, মানুষ যেটা দেখবে, রিলেট করতে পারবে। রিলেট করতে পারবে, দ্যাট ইজ গুড সিনেমা। ওকে। আর আমি বলবো আই এম ভেরি লাকি যে আমি মিঠুনদার সাথে প্রায় 14খানা ছবি করেছি, আমি মুম্বাদার সাথে প্রায় 20-25খানা ছবি করেছি, আমি দেবীর সাথে প্রায় 10-15খানা ছবি করেছি, জিতের সাথে আমি প্রায় 10-15খানা ছবি করেছি, ফাইটার, দিওয়ানা কথা বলছিলাম। আমি ইয়াশের সাথে একটা ছবি আমার চলছে, সোহমের সাথে সিনেমা করেছি, মানে আমি ক্রস সেগমেন্ট, যেটাকে মানুষে বলে মিড পাথ সিনেমা বলে, আর্ট সিনেমা বলুন, বা আই বিন পার্ট অফ মিস্টার মিসেস আইয়ার, কি Right. বলবেন? Absolutely. গুড সিনেমা ছাড়া তো কিছু বলতে পারবে। হ্যাঁ। বিঞ্চিদা ইজ এ গুড সিনেমা, খাদ ইজ এ গুড সিনেমা। সো ওইভাবে ক্যাটেগরাইজ আমি কোনোদিন করি, মানে করতে চাইও না। আমার কাছে যখন আমি একাই 100 করছি, সেখানে রিয়েলি যখন আমি সেই চরিত্রটা করছি, যে নিজের সৎ দাদাকে বলছে যে তুই আলু ভাতে আর ওই ডাল সেদ্ধ দিয়ে খা, আমি মাংস দিয়ে খাবো, তো প্র্যাকটিক্যাল জীবন, ভেরি প্র্যাকটিক্যাল, এটা তো হয়ে থাকে, জীবন থেকে এক্সট্রাক্ট, জীবন থেকে নেয়া। একদম। ফলে যখন আমি একাই 100 করছি এবং
ভারতী বা বিজুলিতে রিলিজ করেছে, আমি যখন আমাকে নিয়ে যাওয়া হচ্ছে তখন হাজারে হাজারে লোক, প্রতিবাদের সময় আমার বাবাকে নিয়ে গেছি আমি সিনেমা দেখি, যদি না মহেন্দ্র সোনি ওই টিকিট কাউন্টার থেকে ঝুঁকে বলতো আরে তুই এখানে টিকিট কাটতে কেন দাঁড়িয়েছিস ভেতরে, তখন বাবাকে নিয়ে ঢুকতে পারলাম। লোকে লোক কোনটাকে ভালো বলবে কোনটাকে খারাপ বলবে আমি জানি না, আই ডোন্ট নো ডিফাইন। এইটাই বোধহয় সব থেকে শ্রেষ্ঠ উত্তর আর কি। এর পরের যে প্রশ্নটা তোমাকে করতে চাইবো ভরতদা, সেটা হচ্ছে যে একজন অ্যাক্টরের ক্ষেত্রে বা অ্যাক্ট্রেসের ক্ষেত্রে এই মুহূর্তে দেখছে যে টাইপ কাস্ট ভীষণ হচ্ছে, সেটা সিনেমা বলো, মেগা সিরিয়াল বলো, বা অন্য মাধ্যম বলো। এই টাইপ কাস্টের জন্য কি অভিনয় সত্তার যে ভার্সিটিলিটিটা সেটা কি কোনোভাবে এফেক্টেড হয়? কিছুটা হ্যাঁ কিছুটা না, মানে ধরো খরাজ মুখার্জি, হুম কাঞ্চন মল্লিক, হুম বিশ্বনাথ, হুম রজতাভ, এরা ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাক্টার্স, আমাদের এরা ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাক্টার্স। হয়তো দু একটা নাম আমি ভুলে যাচ্ছি, এবং কিন্তু তুমি নিজেও। খরাজ, হ্যাঁ আমি নিজেকে ডিরেক্টরস অ্যাক্টর বলি, কারণ আমার নিজেকে নিয়ে না, মানে আমি নিজেকে নিয়ে খুব একটা ভাবি না, মানে যেরকম আমার সিকিউরিটি গার্ড তার নিজের কাজ করতে যায়, আমি সকালে উঠে নিজের কাজ করতে যাই, দিনের শেষে আমার কি পাওনা হলো বাকি সবটাই কিন্তু আমি বলি জ্যাকপট। এই যে হাজার হাজার মানুষ চেনে, যখন আমি যাত্রায় গেলাম, আমি প্রায় 103খানা শো করলাম, এবং পশ্চিমবঙ্গের মাটিতে আজকে এখানে আমার বাড়িতে বসে আমি জোর গলায় বলে যাচ্ছি যে গ্রাম বাংলায় এমন কোনো মানুষ নেই যে ভারত কলকে ভারত কলের নামে চেনে। এটাই আমার কাছে বিশাল প্রাপ্তি, মানে এমন হয়েছে ইমোশনালি আমি আমার হোটেল রুমে গিয়ে আমি কেঁদেছি, এবং যাত্রা করতে গিয়ে আমি এত এনজয় করেছি, মানুষগুলোকে এত ভালোবেসে ফেলেছি, যারা আমার সহকর্মী ছিলেন তারা যে কতটা খাটে, এই পাড়ার লোকরা যদি সেটা দেখে একটু শেখে, আমার মনে হয় জীবন সার্থক হয়ে যাবে। একটা যাত্রা শিল্পী যে পরিমাণে খাটে এবং যেটুকু টাকার জন্য খাটে, হ্যাটস অফ টু দেম। মানে কাকলিদি আছেন, অনলদা আছেন, যারা মানে আমি বলবো অমিতাভ বচ্চন, রেখা, হ্যাঁ ওরা যে কি কষ্ট করে কাজটা করে এবং কি লেভেল অফ অভিনেতা বা অভিনেত্রী ওরা কল্পনা করা যায়। কামিং ব্যাক টু ইয়ার অরিজিনাল কোয়েশ্চেন, টাইপ কাস্ট হওয়াটা, খরাজকে আমরা অ্যাজ এ কমেডিয়ানই দেখি, কাঞ্চনকে আমরা একটা কমেডিয়ান হিসেবে দেখি, বিশ্বনাথকে আমরা একটা হিরোর বন্ধু হিসেবে দেখি। আবার অনেক সুযোগ আছে, যখন মগনলালের চরিত্র ভাবা হলো, সৃজিত কিন্তু খরাজকে নিয়েই ভাব। তো গুড অ্যাক্টর, আমার কাছে গুড অ্যাক্টর আর নন অ্যাক্টর। সো গুড অ্যাক্টর যদি ফর দ্য টাইমিং টাইপ কাস্ট হয়েও যায়, ইট ডাজন্ট মেক এ ডিফারেন্স, মানে তাতে খরাজের কোনো কোয়ালিটি লুজ হয় না, রজতাভর কোনো কোয়ালিটি লুজ হয় না, বা রাজেশ শর্মার কোনো কোয়ালিটি লুজ হয় না। বাট আমার এটা পার্সোনাল ভিউ যে একটা লেভেল অবধি আমরা নিজেকে ভাঙতে পারি, তারপরে কোথাও না কোথাও আমার মধ্যে সেই আমিটা চলে আসে, যে যতই বলুক যে আমার আমিটা নেই, সেটা ইরফানের অ্যাক্টিংয়েও আমার আমিটা ছিল, হ্যাঁ নওয়াজুদ্দিন সিদ্দিকিতেও আছে, পঙ্কজ ত্রিপাঠী তার মধ্যেও আছে। একদম দুটো সত্তা আলাদা করা যায় না, খুব মুশকিল, মানে ইটস এ ভেরি ডিফিকাল্ট টাস্ক। ডেফিনেটলি বেটার অ্যাক্টার্স অন্যভাবে করে, কিন্তু কোথাও না কোথাও আমি তাকে খুঁজে পাই, সেটা স্বাভাবিক, মানে আমার মনে হয় সেটা স্বাভাবিক। সো টাইপ কাস্ট হয়, ডেফিনেটলি হয়, আর আমি মনে করি যারা টাইপ কাস্ট হয় তাদের কপাল খুব ভালো, তারা প্রচুর কাজ পায়, হ্যাঁ তাই type সেই cast দিক হোক। থেকে অবশ্যই। নাহলে বাড়িতে বসে থাকতে হতো, নতুন নতুন এক্সপেরিমেন্ট করো না, আমি তো এটা আগের ছবিতে করেছি আর এই অভিনয়টা করবো, তাহলে বাড়িতে বসে থাকতো। ভরতদা,
তোমার কি মনে হয় যে কোনটা বেশি ইম্পর্টেন্ট একজন অভিনেতার ক্ষেত্রে, অভিনয়ের ট্রেনিং, অধ্যবসায়, নাকি অভিনয় প্রতিভা বা ট্যালেন্ট যেটা আমরা বলি? আমি দুটোই বলবো। ট্রেনিং ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট। আনফর্চুনেটলি আমি কোনো ট্রেনিং পাইনি, আমি অন দ্য জব ট্রেনিং পেয়েছি। মানে কাজ করতে করতে শিখেছি, তাতে একটা বয়স বেরিয়ে গেছে। মানে হয়তো ভালো ভালো কাজ যেটা ইনিশিয়ালি পেয়েছিলাম আরও ভালো করতে পারতাম, কিন্তু যেহেতু থিয়েটার ট্রেনিং ছিল না, হয়তো প্রপার একটা ইনস্টিটিউটের ট্রেনিং ছিল না, এনএসডি ট্রেনিং ছিল না, আচ্ছা, ফলে ওই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় একটা বেসিক ট্রেনিং দরকার, তারপরে অন দ্য জব তো হই। খুব রিসেন্টলি সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে ইন্ডাস্ট্রিতে তোমাকে নিয়ে একটা কন্ট্রোভার্সি হয়েছে এবং সেখানে তোমার যে এই কাশ্মীরি পণ্ডিত এই পরিচিতিটা ব্যবহৃত হয়েছে, সেই বিষয়ে যদি তুমি একটুখানি দর্শক বন্ধুদের বলো। না, এই নিয়ে কথা বললে যেটা হবে, মানুষটাকে গুরুত্ব দেওয়া, সেই মানুষটাকে আমি গুরুত্বই দিতে চাই। মানে কেন আমি আমার ইন্টারভিউতে তাকে সেই ইম্পর্টেন্সটা দিই। আমি কাশ্মীরি ব্রাহ্মণ, আমার গর্ব, আমি কাশ্মীরি ব্রাহ্মণ, আমার জন্ম বাংলার মাটিতে, আমি ইকুয়ালি বাঙালি, এবং বাঙালি হতেও আমার গর্ব। আমার মেয়ে একটাই ভাষা শিখেছে, সেটা হলো বাংলা। আমার আত্মীয়রা বলে কেন রে হিন্দি পারে না, তাহলে কেন যে মাটি আমার কর্মভূমি, আমার জন্মভূমি, যেটা ওর জন্মভূমি, আগে সেই ভাষাটা শিখো, অন্য ভাষা পরে শিখো। মানে কে কী বললো না বললে ডাজন্ট ম্যাটার। আর তার নাম নেয়া বা তাকে ইম্পর্টেন্স দেওয়া আমার নিজেকে ছোট। এবার একটু অন্য প্রসঙ্গে আসি বড়দা, সেটা হচ্ছে যে তোমার জীবনে প্রেম কতবার এসেছে, এবং তার সঙ্গে আরেকটা ছোট্ট জিনিস আমি একটু অ্যাড করতে চাইবো, যে সেটা হচ্ছে যে ইজ ইট ইজিয়ার টু লাভ অর টু বি লাভড? এইগুলো সব না মানে নন্দন চত্বরের প্রশ্ন। এক হচ্ছে ফার্স্ট লাভ, সেকেন্ড লাভ, থার্ড লাভ, ফোর্থ লাভ, ফিফথ লাভ। আমার বউকে ছাড়া আমি কোনোদিন কাউকে ভালোবাসিনি। আমার বউ একমাত্র মহিলা আমার জীবনে। যদি আমি বাড়িতে থাকতে চাই, কোনো স্টুপিড মানুষ হবে যে এই প্রশ্নের উত্তর দেবে। আর দ্বিতীয় যে প্রশ্নটা করলে, ইজ ইট ইজি টু লাভ অর টু বি লাভড, ইটস আ ভেরি রেসিপ্রোকাল থিং। ইটস বোথ ওয়েজ। ইউ একটা সম্পর্ক তখনই টিকতে পারে যতদিন না ব্যালেন্স শিট টানবে। আমি কি পেলাম, এটা যে কোনো সম্পর্কে যদি চলে আসে, সেই সম্পর্ক কোনোদিন টিকতে পারে না। ফলে ফার্স্ট ইউ হ্যাভ টু লার্ন টু লাভ, you'll automatically be loved. So এইটা হচ্ছে মন্ত্র হচ্ছে যে you need to be selfless in whatever you do. Selfless মানে নিজেকে যারা ভুলে অন্যকে ভালোবাসতে পারবে, তারাই ভালোবাসা রিটার্ন পাবে। এটা হচ্ছে আমার একটাই। In any relationship that I have been, I have given my 100%. হোক না হোক is a very different issue. নাও হতে পারে। So that, and at the end of the day, মানুষের ভালো থাকা, খুশি থাকা, মানে হ্যাপি থাকা খুব জরুরি। এই করে আমরা মোটামুটি আমাদের পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছি, যেটা কিনা র্যাপিড ফায়ার রাউন্ড। ফায়ার রাউন্ডে নতুন করে বলার কিছু নেই, আমরা সকলেই জানি যে আমরা চটজলদি প্রশ্ন করব এবং চটজলদি উত্তর এক্সপেক্ট করব। ভরতদা, তুমি রেডি? রেডি। আমরা যাচ্ছি। তোমার অভিনয় করা প্রিয় চরিত্র কি? বাত্রা, যত কাণ্ড কাটবে। ওকে, তোমার কাছে জীবনের মানে কি? Live life king size, live today, don't think about tomorrow, live the moment. এটাকে বাংলায় যেটা বলবে। একদম।
তোমার জীবন নিয়ে যদি একটা সিনেমা করা হয় তাহলে সেই সিনেমার নাম কি হবে? মিস্টেক মিস্টেক মিস্টেক। সুচিত্রা সেনের কোনো একটি সিনেমার হিরো হওয়ার সুযোগ যদি হতো তাহলে সেটা কোন সিনেমা? সুপ্রিয় দেবী। আচ্ছা, তাহলে সেটা কোন সিনেমা? মেঘে ডাকা তারা। সৃজিত মুখার্জি নাকি কৌশিক গাঙ্গুলি? সুজিত মুখার্জি। তোমার প্রিয় অভিনেত্রী ফ্রম হলিউড, বলিউড অ্যান্ড টলিউড? জেনিফার লোপেজ, ওকে, ওয়ান। অনুষ্কা শর্মা, শ্রাবন্তী। ওকে, জয়শ্রীদির সঙ্গে কোথায় ঘুরতে যেতে ভালো লাগে? বিদেশ। আচ্ছা, ইন্ডাস্ট্রির একটা ভালো দিক এবং একটা খারাপ দিক? কোনো দিকই খারাপ না, আমার কাছে কোনো দিকই খারাপ না। আমার মা, ইন্ডাস্ট্রি, আমার মা বাবা, জীবনে এই যে এসি চলছে, লাইট জ্বলছে, পুজো করতে পারছি, যেটুকু পেয়েছি এই ইন্ডাস্ট্রির জন্য পেয়েছি। ফলে কোনো খারাপ দিক আমি খুঁজে পাই না। খারাপ মানুষ হয়, খারাপ সার্কামস্ট্যান্সেস হয়, ইন্ডাস্ট্রি খারাপ। তুমি ভালোবাসলে তুমি ভালোবাসা পাবে, তুমি অ্যাটিটিউড দেখালে তুমি অ্যাটিটিউড পাবে, তুমি লয়াল থাকলে তুমি লয়্যালটি পাবে। এটাই তো নিয়ম। আজ আমার কাছে একটা কাজ আছে, কাল আরেকটা হলো, এবার নেক্সট কাজটা পেলে আমি আগের কাজের লোকটাকে মিসট্রিট করতে শুরু করলাম বা ইল ট্রিট করতে শুরু করলাম। কোথাও না কোথাও একটা লয়্যালটি কাজ করে। রাইট। ভালো দিক তো অনেক আছে, ভালো দিক 1 2 3 4 করলে মানে রাত কাবার হয়ে যায়। ভালো দিক অনেক আছে, গিভস ইউ মানি, ইট গিভস ইউ ফেম, মানুষের চেনে, এপার বাংলা বলো ওপার বাংলা বলো। আমি যেখানেই বিদেশে গেছি বাংলাদেশিদের সাথে দেখা হয়েছে। এমন হয়েছে লন্ডনে আমার বাংলাদেশি ভাইরা তারা বসিয়ে আমাকে ডিনার করিয়েছে, একটা পয়সা চার্জ করল। সো এমনও হয়েছে। সো এটা তো এই ইন্ডাস্ট্রি ছাড়া হতে পারে। রাইট। এমন কোনো মহান কাজ আমি করি না বা এমন কোনো মহান কর্ম হয়তো আমি করেছি আগের জন্মে যে আমি আই বিকাম অ্যান অ্যাভারেজলি সাকসেসফুল অ্যাক্টর। এবং কিছু ভালো ভালো পরিচালকের সাথে কাজ হয়েছে যারা প্রযোজনা করে, মানে লীনা গাঙ্গুলি বলুন, শৈবাল ব্যানার্জি, নিষ্পাল সিং, মহেন্দ্র সোনি, কিছু কিছু ভালো মানুষ যারা আমাকে প্ল্যাটফর্ম দিয়েছে। পরিচালকদের মধ্যে সৃজিত আছে, পরিচালকদের মধ্যে কৌশিক গাঙ্গুলি আছে। তুমি র্যাপিড ফায়ারে আমাকে বললে যে একটা চয়েস দিলে, তো সৃজিত ডেফিনেটলি, বিকজ সৃজিত আমাকে অনেকগুলো অপরচুনিটি দিয়েছে। কৌশিকদার সাথে আমি 1997-এও কাজ করেছি। তো কৌশিক গাঙ্গুলি ইজ অলসো ওয়ান অফ মাই ফেভারিট। কিন্তু দুটোর মধ্যে তুমি যদি আমাকে বলো তখন সেখানে আজকের দিনে দাঁড়িয়ে আমি সৃজিত বলেছি। কিন্তু আরেকটা ফেভারিট ডিরেক্টর আমার কিন্তু কৌশিক দা। মানে আমার জীবনে যদি 2 3 4টে ছবি আমি আমার সঙ্গে যদি নিয়ে যেতে পারি তাহলে তার মধ্যে খাদও হবে। ফলে আই এম লাকি, এরকম পরিচালক পেয়েছি, প্রযোজক পেয়েছি যারা সেই সুযোগ দিয়েছে। এবং স্পেশাল থ্যাঙ্কস আমি মেনশন করতে চাই লীনা গঙ্গোপাধ্যায়ের নাম। যে ক্যারেক্টারগুলো শ্রীময়ীতে আমি উপল করি বা পোড়া পাখির দেবদূত বনি সিনহা করি বা ফাগুন বউয়ের সেচকা করি, সেই ক্যারেক্টারগুলো কিন্তু উনি ফুটিয়ে তুলেছেন। মানে উনি লিখে এমনই একটা জায়গা দেন মানুষকে যে একটা অভিনেতা সেই জায়গায় যেতে পারে। বুঝতে পেরেছি। পরের কোয়েশ্চেন, প্রোটাগনিস্টিক চরিত্র নাকি অ্যান্টাগনিস্টিক চরিত্র? অ্যান্টাগনিস্ট। আমি যখন আসি ইন্ডাস্ট্রিতে একটা মজার, হ্যাঁ। সবাই ভেবেছিল যেহেতু আমি ফর্সা, আমি তখনকার দিনেও মানে ফর্সা একটা নিয়ে একটা, তো মানুষের নর্মাল এটা ছিল হয়তো। আমি কিন্তু শক্তি কাপুরকে দেখে, কুরবানির শক্তি কাপুরকে দেখে আমি ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসি। ফলে আমি এসেছিলাম ভিলেন হতে, আচ্ছা। এবং ভিলেনই হয়েছে। অধিকাংশ ছবি আমার
জীবনে আই ওয়ান্টেড টু ডু নেগেটিভ, সো ইট ওয়াজ অ্যান্টাগনিস্ট অলওয়েজ, নেভার আ প্রোটাগনিস্ট, নেভার। মানে এইটা আমার খুব অদ্ভুত লাগলো যে হতে চেয়েছিলাম আমি নেগেটিভ চরিত্রের কোনো অভিনেতা, মানে হ্যাঁ তাই, আমি শক্তি কাপুর, আই ওয়ান্টেড টু বিকাম আনাদার শক্তি কাপুর, মানে কুরবানি থেকে ফিদা হয়ে গেছে। তার আগে যার উপরে ফিদা হতেন তার নাম রঞ্জিত ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। লাস্ট কোয়েশ্চেন, ভারত কল বেটার বাবা নাকি বেটার স্বামী? বেটার বাবা, ডেফিনেটলি। ওকে, এই করে আমাদের র্যাপিড ফায়ার রাউন্ড আমরা শেষ করছি। বড়দা, তুমি আমাদের সঙ্গে এতক্ষণ ছিলে, এরকম একটা সুন্দর দিনে, কালী পুজোর দিনে, দীপাবলির দিনে আমাদের সঙ্গে এত সময় কাটানোর জন্য তোমাকে আমাদের অগ্নিমার আড্ডা পরিবারের তরফ থেকে ধন্যবাদ, আমার তরফ থেকে প্রণাম এবং শ্রদ্ধা। আমাদের পরিবারের তরফ থেকে ছোট্ট একটা উপহার রয়েছে তোমার জন্য, তুমি যদি একটু অ্যাকসেপ্ট করো। এইটা অগ্নিমার আড্ডার তরফ থেকে তোমার। থ্যাংক ইউ সো তুমি মাচ। কি একটু খুলে দেখবে কি আছে? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। এবং আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের জীবন থেকে গাছ চলে যাচ্ছে, ভালোবাসা চলে যাচ্ছে, সেই জন্য আমরা একটা ভালোবাসার বাগান তৈরি করার চেষ্টা করছি, যেখানে তোমার মতো ভালোবাসার মানুষেরা তাদের কিছু ভালোবাসার কথা লিখে দিচ্ছে সেই গাছের টবে। বাহ। তো আমরা একটুখানি টবটা আনিয়ে নিই এবং তোমার যা মনে হবে এই টবের গায়ে যদি তুমি একটু লিখে দাও, এটা আমরা রেখে দেবো। একটু পড়ে শোনানো যাবে? গাছ বলছে লেট মি লিভ। বাহ, অসাধারণ। এর থেকে বেশি দার্শনিক লেখা, অথচ সহজ একটা লেখা আমি অন্তত এখনো পর্যন্ত দেখিনি। থ্যাংক ইউ সো মাচ ভরতদা, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ অরুণিমা, থ্যাংক ইউ সো মাচ। তোমার সাথে আলাপ হয়ে, তোমার সাথে আড্ডা মেরে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ। অনেক অনেক ধন্যবাদ তোমাকে। সুস্থ থেকো, ভালো থেকো এবং এভাবেই এরকম কাজ করে আমাদের আরো ভালো ভালো উপহার দিতে থাকো। থ্যাংক ইউ সো মাচ। অনেক শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ। নমস্কার।